নমস্কার, সোজা কথায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সময় যত গড়াচ্ছে প্রকাশ্যে আসছে কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জির আরও কীর্তি। সন্তোষ লোধ, অরুণাভ মুখার্জি একা নন। দাপুরে কাউন্সিলরের তোলাবাজির শিকার বিডি ব্লকের ৩৮৬ নম্বর প্লটের মালিক যমুনা মণ্ডলও। তার কাছে কাঠা প্রতি ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা তোলা চান অনিন্দ্য। অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর উঠে আসছে আরও অভিযোগ, যেমন বিডি ৩৮৬ নম্বর প্লট এর মালিক যমুনা মণ্ডল বলে ৭০ এক বৃদ্ধা। স্বামীর সূত্রে বিডি ব্লকের ৩৮৬ নম্বর প্লটের মালিকানা আসে যমুনা মণ্ডলের হাতে। জয়নগরের বাসিন্দা সত্যরোধ্য যমুনা দেবী শয্যাশায়ী। সম্পত্তি দেখভাল করেন গৌতম চক্রবর্তী। মার্চে বাড়ি তৈরির কাজ শুরু করতেই হাজির হয়ে যায় অনিন্দ্য দলবল। হুমকি, কাজ শুরু করতে দিতে হবে ২০ লক্ষ টাকা। কাঠা প্রতি ১০ লক্ষ টাকা হিসেবে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। অসুস্থ যমুনা দেবীর ২০ লক্ষ টাকা দেওয়া সাধ্যাতের, তাই কাউন্সিলরের হাতে পায়ে ধরে চলতে থাকে উন্নয়ন। হ্যাঁ, সহযোগিতা তো অবশ্যই করব, কিন্তু এখানে এই টাকাটা আমাকে দিতে হবে, এখানকার আমার খরচাপাতি ইত্যাদি যা বলে উনি আমার কাছে এই টাকাটা ডিমান্ড করেন। বৃথা চেষ্টা, দর কমাতে রাজি হননি অনিন্দ্য। নিরুপায় গৌতম বাবুরা দৌড়ন পুলিশের কাছে, কিন্তু তাতেও বিশেষ সুবিধা হয়নি। আমরা পুলিশকে জানিয়েছিলাম, সে কথাটা আমি ওনাকে বলেছিলাম যে আমরা কিন্তু নিরুপায় হয়ে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হব। উনি পরিষ্কার বলে দেন, প্রশাসন কেন, আমার ওয়ার্ডে আমি শেষ কথা, এখানে কারোর কোনো কথা চলে না। অগত্যা কাজ বন্ধ রাখতে বাধ্য হন গৌতম বাবু। মাস চারেক ধরে পরিত্যক্তই পড়েছিল বিডি ব্লকের জমি। মঙ্গলবার অনিন্দ্য চ্যাটার্জি গ্রেফতার হতেই আশার আলো দেখছেন গৌতম বাবুরা। দু একদিনের মধ্যেই পুলিশে ফের অভিযোগ দায়ের করছেন তারা। আমরা আবার পুলিশের কাছে সমস্ত তথ্য সামগ্রী একসাথে এক জায়গায় করে আমরা অভিযোগ জানাবো। পুলিশ সূত্রে ইঙ্গিত যে এই রকম অভিযোগ যদি ফের পাওয়া যায় কাউন্সিলরের বিরুদ্ধে, তবে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে। তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডল ও নান্টু হাজারের রিপোর্ট, ২৪ ঘন্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন গৌতম চক্রবর্তী। অর্থাৎ একটু আগে যে প্রপার্টিটা আপনাদের দেখালাম এবং যিনি বক্তব্য রাখছিলেন, যে অভিযোগকারিনী যমুনা মণ্ডল, তার যিনি দেখাশোনা করেন গৌতম চক্রবর্তী, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিজার মণ্ডল, আমাদের প্রতিনিধি। আমি গৌতম বাবু, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে টাকাটা চাওয়া হয়েছিল যমুনা দেবীর কাছ থেকে, আপনাদের কাছ থেকে, কিসের ভিত্তিতে তারা চাইলেন, কি বললেন তারা এক্স্যাক্টলি? হ্যাঁ, ভিত্তিটা তো সেরকমভাবে কিছু পরিষ্কার ছিল না। একটাই বক্তব্য ছিল ওনাদের যে আমার এই ওয়ার্ডে কাজ করতে গেলে পরে, যেহেতু জমিটা দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে, আমি এখানকার কাউন্সিলর, আমার একটা দায়িত্ব থেকেই যায় এই জমিটার প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই আমি এই জমিটাকে কাউকে দখল করতে দিইনি। এতদিন ফাঁকা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, অতএব আমার ওয়ার্ডে কাজ করতে গেলে পরে এইটুকু আমাকে দিতেই হবে। ওনার কাছে এইটুকু, কিন্তু সেটা আমাদের কাছে কিন্তু অনেকটাই স্বপ্ন। খুব স্বাভাবিক, ২০ লক্ষ টাকা সেটা যে কোনো মধ্যবিত্ত বাঙালির কাছে একটা হিউজ অ্যামাউন্ট। গৌতম বাবু, আপনারা পুলিশের কাছে তখন গিয়েছিলেন? হ্যাঁ, আমরা পরবর্তী ক্ষেত্রে ওনার সাথে সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করার পরে আমি সল্টলেক পুলিশ কমিশনারের কাছে পৌঁছই এবং সেখানে আমি মৌখিকভাবে সেখানে জানাই এবং তারা আমাকে আশ্বস্ত করেন যে কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় তারা যোগাযোগ করবেন এবং পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। কিন্তু সেটা সেই মার্চ মাসের সময়, এবং ওই সময়ের পরবর্তী ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সারা রাজ্যে শুরু হয়ে যায়। প্রশাসনের লোকজনের ব্যস্ত হয়ে যাওয়াতে স্থিমিত হয়ে যায় এবং তার মধ্যেও তিনি আমার সাথে ফোনে যোগাযোগ করেছিলেন যে আপনি কত দূর করলেন, কতটা করতে পারলেন, এরকমভাবে উনি আমার সাথে কন্ট্যাক্ট রেখেছিলেন। উনি মিনস কাউন্সিলর অনিন্দ্যবাবু। মানে অনিন্দ্যবাবু কি জানতে পেরেছিলেন যে আপনি পুলিশের কাছে গেছেন? হ্যাঁ, তিনি হয়তো কোনো একটা সূত্রে খবর পেয়েছিলেন, কারণ পরবর্তী ক্ষেত্রে আমি যখন ওনার সাথে সরাসরি দেখা করি তখন আমাকে ধমকের সুরেই বললেন যে আপনার এত বড় ক্ষমতা হয়ে গেল, আপনার হয়ে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, প্রশাসনের কাছে পৌঁছেছেন। প্রশাসন তো আর জমিটা দেখেনি, আমি কাউন্সিলর হিসেবে আমার এলাকার মধ্যে পড়ছে, আপনি এটা কিন্তু ঠিক করেননি। আপনার সাথে আমার যেটা কথা আমি বলেছি আপনি সেটাই কমপ্লিট করবেন। আমি আসবো গৌতম বাবু আপনার কাছে। আমি এখানে একটু সিজার মণ্ডলের কাছে যাব, যে সিজার, আজকে গৌতম চক্রবর্তী একটু আগে বিধাননগর কমিশনারেটে গেছিলেন এবং আজকে তারা, অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, তারা বেরিয়ে আসছেন, অভিযোগ করছেন, তাদের কথা পুলিশ শুনছে, কিন্তু এই বিষয়টা তারা পুলিশের গোচরে এনেছিলেন, কোনো কাজ তো হলোই না। উল্টে তিনি যেটা বলছেন যে অনিন্দ্য চ্যাটার্জির কাছে পৌঁছে গিয়েছিল যে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এতদিন পুলিশ অ্যাক্ট করলো না কেন, এই প্রশ্নটাও কি সত্যি এড়ানো যায়?
নিশ্চয়ই যায় না মৌপিয়া, কারণ অনিন্দ চট্টোপাধ্যায় গত 6 বছর ধরে ওই এলাকার কাউন্সিলর। প্রথম 5-10 বছর তিনি বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন, পরবর্তীকালে পুর নিগম হওয়ার পরে 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং এই 6 বছরে কিন্তু তার বিরুদ্ধে একই রকম বহু অভিযোগ জমা পড়েছে, কিন্তু কখনোই তার দলের শীর্ষ নেতারা এটা নিয়ে রিয়াক্ট করেননি। কিন্তু শীর্ষ নেতারা এটা জানতেন না, এটা কিন্তু কেউ বিশ্বাস করেন না, কারণ স্থানীয় বাসিন্দারা বারে বারে কিন্তু এলাকার যে দাপুটে এমএলএ থেকে শুরু করে ওই এলাকার রাজনৈতিকভাবে দায়িত্বে আছেন এমন একজন মন্ত্রী, তাদের সবার কাছেই কিন্তু গেছেন অনিন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। এবং সেখান থেকে কিন্তু স্থানীয় বাসিন্দাদের যারা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তাদের একটা অভিযোগ যে তার যে রাজনৈতিক মেন্টার, সেই মেন্টাররা কোনো না কোনোভাবে তাকে দিনের পর দিন মদত দিয়ে গেছেন, এবং সেই মদত দেওয়ার ফলেই কিন্তু সেই মদতটাকে কাজে লাগিয়েই অনিন্দ চট্টোপাধ্যায় এই ধরনের বেপরোয়া হয়ে উঠেছিল। এবং সেই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য তোমাকে দিয়ে রাখি, ইন্টারোগেশনের সময় যখন মঙ্গলবার সকালবেলা ইন্টারোগেশন হচ্ছিল অনিন্দ চট্টোপাধ্যায় এরকমই কিছু মন্তব্য করেছিলেন যে তিনি কার কার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তিনি ফ্লন্ট করার চেষ্টা করেছিলেন, এবং সেই প্রসঙ্গেও কিন্তু বেশ কয়েকজন নেতার নাম উঠে এসেছিল। সিজন, আমি তোমার কাছে ফিরবো। আপনাদের এর মধ্যে জানিয়ে রাখি যে অনিন্দ চ্যাটার্জি গত 6 বছর ধরে যিনি বিধাননগরের এই 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই অনিন্দ চ্যাটার্জির যে হিসাব বহির্ভূত সম্পত্তি, তার উৎস কি সেটা খতিয়ে দেখতে পারে দুর্নীতি দমন শাখা। আমি এই প্রসঙ্গে সিজারের কাছে খুব সংক্ষেপে চলে যাবো। সিজার, কি জানা যাচ্ছে, দুর্নীতি দমন শাখা কি এই বিষয়টায় ঢুকছে? দেখো, দুর্নীতি দমন শাখা সম্ভাবনা রয়েছে এই বিষয়ে তদন্ত করার, কিন্তু পুলিশ ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত করা শুরু করেছে যে অনিন্দ চট্টোপাধ্যায় তোলাবাজি করে বা এইভাবে জুলুমবাজি করে কত টাকা সে সম্পত্তি করেছে, সেই সম্পত্তির একটা খতিয়ান কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই তৈরি করা শুরু করছেন। এবং যেহেতু দুর্নীতি দমন শাখার একটা এখতিয়ার থাকে যে কোনো জনপ্রতিনিধি যদি সরকারি সম্পত্তি থেকে কোনোভাবে হিসেব বহির্ভূতভাবে আয় করে বা সরকারকে প্রতারণা করে সে হিসেব বহির্ভূতভাবে আয় করে, তাহলে কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারে দুর্নীতি দমন শাখা। এবং যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে এবিএসি মার্কেটের একটি বিধাননগর পুর নিগমের সম্পত্তি, সেটা সে হিসেব পুর নিগমকে না জানিয়ে সেখান থেকে সে কিন্তু দীর্ঘদিন ধরে টাকা তুলছিলেন অনিন্দ চট্টোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে কিন্তু দুর্নীতি দমন শাখা তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে এমন ইঙ্গিত কিন্তু রয়েছে পুলিশ সূত্র থেকে। সিজার, আমি ফিরবো তোমার কাছে, গৌতম বাবুর কাছেও আমি ফিরবো। 41 নম্বর ওয়ার্ড জুড়ে তোলাবাজির জাল ছড়িয়েছিলেন কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়। পাড়ার রিক্সা চালক থেকে ছাতু বিক্রেতা কিংবা সেলুন মালিক, তাঁর শিকারী নজর থেকে এড়াতে পারেননি কেউই। গোটা ওয়ার্ড জুড়ে মর্জি মাফিক নিয়ম চালু করেছিলেন জেলবন্দি কাউন্সিলর। পুর নিগমের সম্পত্তিও ভাড়া দিতেন নিজের ইচ্ছে। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, সাফ ফরমান অনিন্দ চট্টোপাধ্যায়। কিন্তু এখানেই থেমেছিলেন না বিধাননগর পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডের কীর্তিমান কাউন্সিলর। 41 নম্বর ওয়ার্ডের রিক্সা চালক থেকে শুরু করে সামান্য ছাতুওয়ালা বা ইস্ত্রির দোকানদার, প্রত্যেককেই এখানে মাসে পয়দা দিতে হতো কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়কে, আর না দিলে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি। বিধাননগরের এবিএসি ব্লকে 26 বছর ধরে সেলুন চালান শান্তিচন্দ্র রায়। গত বছর অগাস্টে মার্কেটের মধ্যেই নতুন দোকান কেনেন। ফার্নিচারের কাজ শুরু হতেই হাজির কাউন্সিলরের দলবল। দাবি দিতে হবে 2 লক্ষ টাকা। বলেছিলেন দোকান খুললে আমাকে 2 লাখ টাকা দিতে হবে। কেন? দোকানটা আপনি কিনেছেন বলে। আর না দিলে আপনার ট্রেড লাইসেন্স, ইমিটেশন এসব হবে না। নেক্সট টার্গেট রিক্সাওয়ালারা। প্রতি মাসে 100 টাকা করে নাজরানা না দিলে রিক্সা চালিয়ে খাওয়া যাবে না, হিসেব বুঝিয়ে দেন অনিন্দবাবু। ওয়ার্ড অফিসে ডেকেছিল, উনি ডেকে বলেছে কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়, আমরা বলেছি কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না, রিক্সা চালিয়ে খায়, আপনারা মিটিংয়ে ডাকলে আমরা যাব, কিন্তু আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাউন্সিলরের শিকারীর নজর এড়াতে পারেননি ইস্ত্রিওয়ালা ছাতু বিক্রেতাও। পেট চালাতে কাউকে মাসে 50, কাউকে 100 টাকা করে দিতে হতো অনিন্দ চট্টোপাধ্যায়কে। কত বললেন? 100। সেই টাকা তো আপনি পাননি, যে টাকা নিচ্ছে এগুলো আপনারা কোথাও জানিয়েছিলেন কখনো? না, 100 रुपया हर महीना? हर एक महीना। कितने दिनों से दे रहे हैं आप? अरे 2-4 महीना हो ही गया। बोलता सत्तू लगाता है, पैसा दो 100 रुपया। পকেট ভরাতে শুধু অবশ্য তোলার উপরে ভরসা রাখেননি অনিন্দ।
41 নম্বর ওয়ার্ড জুড়ে কার্যত নিজের নিয়ম চালু করেছিলেন। পুর নিগমের সম্পত্তি নিজের মেজাজ মর্জি অনুযায়ী ভাড়া খাটাতেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। স্থানীয় ব্যবসায়ী অজয় সাউকে গত 1 বছর ধরে তিনি এই প্রপার্টিটাই ভাড়া দিয়ে রেখেছিলেন। কাউন্সিলর থেকে কথা বলে এই দোকানটা নেওয়া হয়েছে। আচ্ছা, সেটা কতদিন আগে নিয়েছে? এই আপনার এই দোকানটা তো তৈরি হয়েছে 1 বছর 1.5 বছর মতন চলছে বয়স। 41 নম্বর ওয়ার্ড জুড়ে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনিন্দ্য তোলাবাজির অসংখ্য প্রমাণ। কাউন্সিলর জেলবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন খেটে খাওয়া মানুষগুলো। এবার আমি কালকে দোকানটা খুলেছি, আজকে ঝাড়পোছ করবো, রং ফং হবে, ফার্নিচারের কাজ হবে, তারপরে খুলবো দোকান। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা। আমি আবারও ফিরে যাব গৌতম চক্রবর্তীর কাছে। গৌতম বাবু, যখন দেখছেন যে কাউন্সিলর 20 লক্ষ টাকা চাইছে, পুলিশের কাছে যাচ্ছেন, সুরাহা হচ্ছে না, বরং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কানে চলে যাচ্ছে, সেই সময় কি একটা চূড়ান্ত আতান্তরে পড়েছিলেন আপনারা? হ্যাঁ, অবশ্যই তো আতঙ্ক তো ছিলই। আতান্তর ছিল যে কিভাবে এই জায়গাটা আমরা আমাদের বাউন্ডারি করা এবং পরবর্তী ক্ষেত্রে মিউটেশন প্রসিডিউর এবং বিল্ডিং প্ল্যান স্যাংশন, এটাও একটা আতঙ্ক ছিল যে বিল্ডিং প্ল্যান স্যাংশনের সময় একটা কাউন্সিলরের এক ভূমিকা হয়তো থাকতে পারে, তিনি আবার সেটাকে আটকে দেবেন কিনা, এই আতঙ্কটা তো আমাদের তখন কি কাজ বন্ধ রেখেছিলেন? সময়ই ছিল। তবু আমরা আশাবাদী ছিলাম প্রশাসনের উপরে যে হ্যাঁ, তখন তো উনি কাজ বন্ধই রেখে দিয়েছেন। এখন কি শুরু করবেন? এখন অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, ভেরি রিসেন্ট যেটুকু ভেঙে দিয়েছিলেন সেটুকু এই দিন দশেকের মধ্যে। হ্যাঁ, আপনারা হয়তো লাইভ আপনি দেখাচ্ছেন যে সাধারণ মানুষ আজকের কিন্তু খুশি হয়েছে, যে সমস্ত মানুষগুলো বঞ্চিত তাদের মতন আমিও আশাবাদী যে আমরা কাজটা শুরু করতে পারবো। অলরেডি আমরা সেখানে কাজ করার জন্য ইমারতি সামগ্রী জড়ো করেছি। হ্যাঁ, আমরা কাজটা শুরু করতে চাইছি। খুব সংক্ষেপে আমি সিজারের কাছে যাবো। যে সিজার, এই যে তোমার প্রতিবেদনে আমরা দেখলাম যেটা একজন বলছেন যে আমি এবার দোকানটা ঝাড়পোছ করলাম, এবার দোকানটা খুলবো, এই যে একটা স্বস্তির আবহ, কিভাবে অনিন্দ্য এরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছিলেন, সেটা সবার অগোচরে ছিল নাকি সেটা সম্পর্কে আসলে একটা ঔদাসীন্য ছিল? দেখো, ঔদাসীন্য বা কারুর অগোচরে নয়, এলাকার মানুষের কিন্তু এটা অভিযোগ যে বহু শীর্ষ নেতাই এটা জানতেন, কিন্তু শীর্ষ নেতাদের রীতিমতো মদত ছিল, তারা রাজনৈতিকভাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্যাট্রন ছিলেন এবং সেই কারণেই বারে বারে অভিযোগ জানানোর পরও কোনো ফল ফলেনি। এবং একমাত্র ফল হলো তখনই যখন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মারফত আমাদের মুখ্যমন্ত্রী অনিন্দ্যর এই তোলাবাজি জুলুমবাজির বিষয়টা জানতে পারলেন এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেন। অনেক ধন্যবাদ সিজার, ধন্যবাদ গৌতম বাবু।